আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মনোনয়ন জমার শেষ দিনে ডাকসুর প্যানেল ঘোষণা, ছাত্রদল বাকছাস স্বতন্ত্র ছাত্র ঐক্যের যৌথভাবে লড়বে বামপন্থী ৩ সংগঠন। যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানানবিধ সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোকবর্তিকা আমরা হয়ে উঠতে পারি। পিআর পদ্ধতির নামে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ বিএনপির। কোনো কিছু চাপিয়ে দিলেই মেনে নেবে না জনগণ। অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। 24টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নির্ধারণ করে জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত। ভোট কেন্দ্রের তালিকা জানা যাবে 10 সেপ্টেম্বর। বুড়িগঙ্গার 2 একর দখল করে থাকা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাংলো বাড়ি ভাঙল বিআইডব্লিউটিএ। উদ্ধার হওয়া স্থানে হবে রাস্তা সহ নানা প্রকল্প। জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম গতিশীল করতে যৌথ ঘোষণা সই। অসংক্রামক রোগের চিকিৎসায় সুষ্ঠু ব্যবস্থাপনা ও দক্ষ জনবল গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার। বহুল কাঙ্ক্ষিত মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন। গাইবান্ধা কুড়িগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ চালু। উচ্ছ্বসিত তিস্তা পাড়ের মানুষ। এটা উত্তরবঙ্গের একটা স্বপ্ন ছিল সাধারণ মানুষের। কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার যে রাস্তাটা ছিল, এখানে আমরা প্রায় 150 কিলোমিটার পথ কমে যাবে আর কি। ঈদের চেয়ে বড় খুশি লাগতেছে এটা আমাদের। भारत के संविधान का संशोधन करने वाला विधेयक তুমুল হট্টগোলের মধ্যে নতুন বিল উত্থাপন ভারতের পার্লামেন্টে। টানা 30 দিন কারাবন্দী থাকলেই বাতিল হয়ে যাবে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার আমি দেখতে চাই সেই 37 বছর অপেক্ষা করার মতো ট্রফি তুললেন সেই মেসি বাহিনী। লাখো দর্শকের উচ্ছ্বাসের ঢেউ রংপুর স্টেডিয়ামে। 36 জুলাই ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দিয়ে ঘুচল ক্রীড়াঙ্গনের দীর্ঘ 13 বছরের বন্ধ্যাত্ব। রংপুর অঞ্চলে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দেওয়া হোক। আমরা চাই রংপুরে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ হোক। ডাকসু নির্বাচনে আবিদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র জমা দিয়েছে ছাত্রদল। কাদেরের নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, উমামার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, ইমির প্রতিরোধ পর্ষদ আর নাইমের নেতৃত্বাধীন অপরাজেয় 71 অদম্য 24 নামের প্যানেলও বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন। দুপুরেই সব জল্পনা কল্পনা আর ধোঁয়াশা দূর করে অপরাজয় বাংলার পাদদেশে একটি পদ বাদ রেখে 27 পদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল। জুলাই অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্নির প্রতি সম্মান দেখিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়া হয়নি। ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি। শীর্ষ 3 পদে মনোনীত আবিদ, হামিম, মায়েদরা আশা করেন 90-এর মতো এবারও রেকর্ড সংখ্যক ভোটে ছাত্রদলের প্রার্থীরা নির্বাচিত হবে। 5 আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জানান, প্যানেল গঠন হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ছিল না কোনো ধরনের হস্তক্ষেপ। পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল নির্বাচিত করেছি। সেই সাথে আমরা যদি প্যানেল নিয়ে বলি, আমরা একটি ইনক্লুসিভ প্যানেল আমরা করতে সমর্থ হয়েছি। বিকালে উমামার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা বলেন, পুরনো বন্দোবস্তের বাইরে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে এই প্যানেল। ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে আমাদের একাডেমিক সিচুয়েশনটা বা আমাদের পরীক্ষার বিষয়ে যেভাবে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেই জায়গায় তাদের এক ধরনের একটা অপারগতা আমাদের চোখে পড়েছে। ফলাফল হিসেবে সাধারণ শিক্ষার্থীরা মনে করেন যে এই মুহূর্তে এই ডাকসুটা শুধুমাত্র কিছু পলিটিক্যাল পারপাস সার্ভ করবে। মনোনয়নপত্র জমা দিয়েছেন ইমি, মেঘমল্লা, জুবেলের নেতৃত্বাধীন প্রতিরোধ পর্ষদ। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে এই প্যানেল।
প্রশাসনের অদক্ষতা, আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ। ফলে যেই পরিবর্তন হলের রাজনীতির রূপরেখা কি হবে তা তারা ডাকসুর আগে নির্ধারণ করবেন। এটা আমরা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, এর মধ্য দিয়ে যদি ডাকসু পিছানোর কোনো পায়তারা হয়, সেই পায়তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ্য করবে না। নাইম অয়ন অদিতি নেতৃত্বাধীন অপরাজয় ৭১, অদম্য ২৪ নামের প্যানেলও মনোনয়নপত্র জমা দিয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে। সন্ত্রাস, দখলদারিত্ব ও প্রশাসনিক স্বৈরতন্ত্র মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, হল তথা বিশ্ববিদ্যালয় চাই, এটা আমাদের ১ নম্বর দাবি। অন্যদিকে বাকসাস নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ কাদের বাকের আশরেফার নেতৃত্বে প্যানেল ঘোষণা করেছে। এর বাইরে স্বতন্ত্রভাবে এজিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাকসাসেরই কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী। তারা আসলে সেখানে আলাদাভাবে নির্বাচন করছে। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন, আর হল সংসদে জমা পড়েছে ১১০৯ জনের প্রার্থিতা। যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার প্রকাশ হবে প্রার্থীদের তালিকা। নির্বাচন কমিশন বলছে, এখন পর্যন্ত বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তেমন নেই। অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। নির্বাচন হবে পক্ষপাত মুক্ত। দীর্ঘদিন পর ডাকসুর নির্বাচন, পুরো ক্যাম্পাস জুড়েই যেন উৎসবের আমেজ। বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তাই সকাল থেকেই নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় সিনেট ভবনের ৩য় তলায় উপচে পড়া ভিড়। কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন ঘোষিত প্যানেলের সবাই। বিকাল ৫টায় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। প্রধান নির্বাচন কমিশনার জানান, ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৬৫৮ জন। এর মধ্যে জমা পড়েছে ৫০৯টি মনোনয়নপত্র। এছাড়া হল সংসদের ১৩টি পদের বিপরীতে ১৮টি হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৪২৭টি, জমা পড়েছে ১১০৯টি। ৫০৯টি ফর্মকে সর্টিং করতে হবে, তারপরে তাদের বৈধতা অর্থাৎ তারা ঠিকমতো জমা দিয়েছে কিনা আমাদের স্ক্রুটিনি হবে। তারপরে আমরা কোন পদে কয়টা মনোনয়নপত্র জমা পড়েছে সেই স্ট্যাটিস্টিক্সটা দিতে পারবো আগামীকাল ৫টার পরে। প্রচারণা শুরু না হলেও এর মধ্যেই নির্বাচন ঘিরে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে প্যানেলগুলো। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন কেউ কেউ। নির্বাচন কমিশন বলছে, অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নিচ্ছেন তারা, সুযোগ নেই পক্ষপাতিত্বের। আমরা কোনো পক্ষকেও চিনি না বা কোনো দলকেও চিনি না। এখানে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী, তিনি আমাদের এখানে প্রার্থী হয়েছেন, আমরা এটুকুই বলতে পারি। এখন থেকে যেহেতু প্রার্থী নিশ্চিত হয়ে যাচ্ছে আগামী ২-১ দিনের মধ্যে, তখন তো আচরণবিধিটা পর্যবেক্ষণ করে আরো সহজ হবে যে কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন বা করছেন। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। ভোটের দিন এবং আগে ও পরের দিন মিলিয়ে ৩ দিন বন্ধ থাকবে ক্লাস এবং পরীক্ষা। আমাদের একাডেমিক কার্যক্রমই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মূল কাজ, সেটাকে কোনোভাবে কম্প্রোমাইজ করার, নির্বাচনের জন্য কম্প্রোমাইজ হবে না। কিন্তু ওই সুবিধার্থে আমরা নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন আমরা সকল পরীক্ষা স্থগিত রাখার জন্য অনুরোধ করেছি। যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার দুপুর ১টায় প্রকাশিত হবে প্রাথমিক প্রার্থী তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পিআর পদ্ধতির নামে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। পাশাপাশি কোন অধিকারে নির্বাচন বানচালের হুঙ্কার দেওয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন দলটির নেতারা। বলেন, কোনো কিছু চাপিয়ে দিলেই জনগণ মেনে নেবে না। এছাড়া দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দ্বার প্রান্তে বিএনপি। অনুকূল পরিবেশে নির্বাচনের আগে তাই দিবসটিকে বেশ গুরুত্ব দিচ্ছে দলটি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের উদযাপন কমিটি। বুধবার যার প্রথম সভা বসে নয়াপল্টনে। সভা শেষে জানানো হয় ৩১ আগস্ট ঢাকায় আলোচনা সভা দিয়ে উদযাপন কর্মসূচি শুরু হবে। পরদিন জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা ও জেলা মহানগরের র্যালি। ২ সেপ্টেম্বর ঢাকায় হবে শোভাযাত্রা। ৩ তারিখ সেই শোভাযাত্রা হবে উপজেলায়। পরের ২ দিনও রাখা হয়েছে নানা কর্মসূচি। ১ সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য
র্যালি অনুষ্ঠিত হবে। 2রা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। বিএনপি নেতারা কথা বলেন দেশের সমসাময়িক রাজনীতি ইস্যুতেও। রাজনীতির জন্য অনুকূল পরিবেশ দৃশ্যমান থাকলেও নানা দাবির আড়ালে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন নেতারা। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। পিআরের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো, কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্নই করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতিতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তারা। ধন্যবাদ আপনাদের। 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্ধারিত হয়েছে তালিকা চূড়ান্তের সময়। সেই সাথে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি। এদিকে কমিশনের কাছে দ্বৈত নাগরিকদের ভোট দেওয়ার অধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছে এবি পার্টি। নির্বাচনী ট্রেনে এবার উঠবেন প্রবাসী ভোটাররাও। তাদের জন্য মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে ভোটার হওয়ার সুবিধা দিতে চলেছে নির্বাচন কমিশন। তবে ভুয়া পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ ইসির। বুধবার এক চিঠিতে এসব কথা জানানো হয়েছে। বর্তমানে 10টি দেশের 17টি মিশনে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন ও এনআইডি দেওয়ার প্রক্রিয়া চলছে। ফলে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের সাথে পাসপোর্টের কপি জমা দিতে হবে। এদিকে 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে বলেও ইসির চিঠিতে জানানো হয়। দাবি বা আপত্তি গ্রহণের শেষ তারিখ 25 সেপ্টেম্বর আর তা নিষ্পত্তির শেষ তারিখ 12 অক্টোবর। ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত হবে 20 অক্টোবর। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দ্বৈত নাগরিকদের ভোটাধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছে এবি পার্টি। সেই সাথে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের নির্বাচনের সময় মাঠে নামানোর কথাও বলছে দলটি। আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আর্মি, তারপর আনসার যারা আছেন, আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন। ফলে আমরা একটা প্রস্তাব দিয়েছি ওনাদেরকে, যারা ভোটার নয় এরকম তরুণ ছাত্র যারা আছে, বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে, তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে কিনা। সুপারিশ এসেছে নির্বাচনী ব্যয় কমাতে ইসি নিজেই প্রার্থীদের পোস্টার লাগানোর দায়িত্ব নিতে পারে। আমরা বলছি এগুলোও করতে হবে, ফেব্রুয়ারিতে ভোটও করতে হবে। বুড়িগঙ্গা নদীর তীর দখল করে গড়ে তোলা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। সকালে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সময় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা আরও বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদার মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান কর্মকর্তারা। নদীর জায়গায় বাংলো বাড়ি, যার আবার প্রায় 2 একর জায়গা বুড়িগঙ্গার বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। সীমানা পিলার থেকে অন্তত 20 হাত নদীর ভেতরে দেওয়া হয়েছে বাড়ির সীমানা প্রাচীর। সকালে কেরানীগঞ্জের কোড্ডা ইউনিয়নের কচুয়ালি এলাকায় এই বাংলো বাড়ির ভবন গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত টানা উচ্ছেদ অভিযান চালানো হয় ওই এলাকায়। শুধু এই বাড়িই নয়, আশপাশের ডকইয়ার্ড সহ আরও বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয় অভিযানে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর যে একটা বাগান বাড়ি আছে, সেই বাগান বাড়ি এখানে অবৈধ যে স্থাপনা করেছে ওটা ভেঙে আমরা ওটা উদ্ধার করব, নদীর জায়গা নদীকে আমরা ফেলে দিব। চারিদিকে গাছাগাছালি দিয়ে ঘেরা বাড়িটিতে গেল বছরের 5 আগস্টের পরে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা জানান, বাড়িটি তৈরির সময় যেসব জমি নেওয়া হয়েছিল তার অনেক মালিকই এখনও টাকা বুঝে পাননি। তৎকালীন সময়ে আমাদের যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তো তার এটা অস্থায়ী একটা বাসস্থান, বাংলো টাইপের আর কি। মন্ত্রী জোর করে এগুলা করছে, জায়গা জমি লোকেরা এখনো টাকা পায় নাই। আমরা টাকা পাই নাই। 2009 সালে জনস্বার্থে দায়ের করা একটি রিটের আদেশে দেয়া উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এই উচ্ছেদ পরিচালনা করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ এবং বালু এই 4টি নদীকে সরকার আমাদের নদীর সীমানা নির্ধারণ, সীমানা পিলার স্থাপন করার জন্য নির্দেশনা প্রদান করে। সেই অনুযায়ী আমাদের বুড়িগঙ্গা, শীতলক্ষা এবং তুরাগ এবং বালু নদীতে সীমানা পিলার স্থাপন করা হয়। আমাদের এখানে বুড়িগঙ্গা নদীতে আমাদের আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার স্থানে চলাচলের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথা জানায় সংস্থাটি।
অসংক্রামক রোগের উন্নত চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থ বিদেশ চলে যাওয়া বন্ধে সুস্থ পরিবেশ ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে স্বাস্থ্য নিয়ে ৩৫ মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি। এ ব্যাপারে সব মন্ত্রণালয়কে সহযোগিতার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সাথে তরুণ সমাজকে তামাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির নিমিত্তে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সকলেই আজ একত্রিত হয়েছি। তিনি বলেন, স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে সবাই একত্রিত হয়েছে। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ গড়ে তোলা জরুরি। তা না হলে ব্যক্তি জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে হবে না। আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। অসংক্রামক রোগের চিকিৎসায় উন্নত হওয়া জরুরি বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, সহযোগিতা করতে হবে সব মন্ত্রণালয়কে। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। ডক্টর ইউনূস বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বাড়ছে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, ভৌগোলিক অবস্থান ও বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এ পরিস্থিতি আরও সংকটময়। তাই এটি শুধু স্বাস্থ্য খাত নয়, সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথে নিবিড়ভাবে জড়িত। যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগ, দরকার আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা। আমি বিশ্বাস করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল প্রয়োগ করে এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করা হলে যৌথ ঘোষণা বাস্তবায়ন সহজ হবে। প্রধান উপদেষ্টা বলেন, তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান দরকার। যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগও, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। নিশ্চিত করতে হবে সঠিক কর্মপরিকল্পনা, নিবিড় মনিটরিং, দক্ষ জনবল ও আর্থিক বরাদ্দ। যে কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিবিড় মনিটরিং ও মূল্যায়ন আবশ্যক। আবার এগুলো করতে দরকার উপযুক্ত ও দক্ষ জনবল এবং আর্থিক বরাদ্দ। বাংলাদেশের স্বাস্থ্য নিবিড় মনিটরিং, দক্ষ জনবল ও আর্থিক বরাদ্দ। যে কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিবিড় মনিটরিং ও মূল্যায়ন আবশ্যক। আবার এগুলো করতে দরকার উপযুক্ত ও দক্ষ জনবল এবং আর্থিক বরাদ্দ। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ অফিসের প্রশংসা করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু। চালু হলো গাইবান্ধা কুড়িগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ। দুপুরে তিস্তা নদীতে সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি। এতে উচ্ছ্বসিত ২ জেলার মানুষ। সেতুর বুকে হেঁটে বেড়াচ্ছেন হাজারো মানুষ। বাঁধ ভাঙা এই উচ্ছ্বাস দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ার। আগে থেকেই দিনটির প্রহর গুনছিলেন গাইবান্ধা ও কুড়িগ্রামের বাসিন্দারা। উদ্বোধনের আগেই সেতু এলাকায় ভিড় করেন উৎসুক জনতা। সুন্দর পরিবেশে বিভিন্ন 2 ডিস্ট্রিক্টের লোক এখানে যাতায়াতের জন্য খুবই সুবিধাজনক হয়েছে, তাই আমরা খুবই আনন্দিত। হরিপুর ব্রিজ সেটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে। এটা নিয়ে আমাদের প্রাণের দাবি ছিল দীর্ঘদিনের, যেহেতু তাই সকল শ্রেণীর লোকজন আসতেছে, তারা ব্রিজে উঠতেছে। আসলে সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া, এটা উত্তরবঙ্গের একটা স্বপ্ন ছিল সাধারণ মানুষের। আমাদের তো একটাই স্বপ্ন ছিল ব্রিজটা যেন চালু হয়। এই ব্রিজটা চালু হওয়াতে আপনার কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার যে রাস্তাটা ছিল, এখানে আমরা প্রায় 150 কিলোমিটার পথ কমে যাবে আর কি। দুপুরে সেতুর গাইবান্ধা প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
প্রথমে সেতুর দুই প্রান্ত পরিদর্শন করেন তিনি, পরে তিস্তা নদীর উপর নির্মিত মৌলানা ভাসানী সেতু উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিগত সময়ে অবহেলিত ছিল উত্তরবঙ্গ। সেই বৈষম্য নিরসনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিগত সময় দেখেছি দেশের কিছু কিছু অঞ্চল আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য উত্তরাঞ্চল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছে এবং আঞ্চলিক বৈষম্য নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং তা বাস্তবায়নের পথে রয়েছে। বিকেলে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। সৌদি সরকারের অর্থায়নে প্রায় 885 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 1490 মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু। এলজিইডির তত্ত্বাবধানে নির্মাণ কাজ করেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, যার এক পাশে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ঘাট, অন্য পাশে কুড়িগ্রামের চিলমারি। টানা 30 দিন কারাবন্দী থাকলেই বাতিল হয়ে যাবে মন্ত্রিত্ব, অপসারিত হতে হবে প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর পদ থেকে, এমন বিল উত্থাপন করা হয়েছে ভারতের লোকসভায়। বিরোধী দলের তুমুল সমালোচনা এবং হট্টগোলের মধ্যেই তোলা হয় বিলটি। বিরোধী শিবিরের অভিযোগ, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেসব রাজ্যে অস্থিতিশীলতার জন্য তৈরি করা হয়েছে বিলটি। যদিও বিলটি পাশ হতে লোকসভা ও রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন বিজেপির, তবে বিজেপি জোটের সেই সংখ্যাগরিষ্ঠতা নেই। বুধবার অধিবেশনের শুরুতেই উত্থাপন করা হয় ভারতীয় সংবিধানের 130তম সংশোধনী বিল। প্রস্তাব পেশের সাথে সাথে শুরু হয় তুমুল হট্টগোল। প্রস্তাবে বলা হয়, গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে 30 দিনের বেশি কারাদণ্ড হলে বাতিল করা হবে মন্ত্রিত্ব পদ, অর্থাৎ কারাবাসের 31তম দিন থেকে কেন্দ্র বা রাজ্যের যে কোনো মন্ত্রীর পদ থেকে অপসারিত করা হবে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর জন্য একই আইন কার্যকর হবে। বিলটি পেশের পরপরই ক্ষোভ জানান বিরোধী দলীয় এমপিরা। তাদের অভিযোগ, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেসব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দেওয়া হবে, যার লক্ষ্য রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করা। গুজরাটে যখন দাঙ্গা হলো, শত শত মানুষকে হত্যা করা হলো, তখন কোন হিসেবে অমিত শাহ সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? এই বিল ভারতের ফেডারেল সিস্টেমকে ধ্বংস করার জন্য করা হয়েছে। এটা সংবিধানের পরিপন্থী। অসাংবিধানিক বিল একটা এনেছে এবং আমার তো মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আনা হয়েছে। বিরোধী দলের নেতা যারা রয়েছেন, যারা নেতৃত্ব দেন, তাদের এমন কিছু কিছু ধারায় মামলা দেবে যাতে তারা বেল না পায়। আমাদের দেশে এরকম বহু আইন রয়েছে, বিশেষ করে ইডি যাদের ধরবে তাদের পক্ষে বেলে বেরোনো খুব মুশকিল, এবং সেখানে 30 দিনের কেন ব্যাপার, 300 দিনেও অনেক বেল পায় না অনেকে, এবং সেই সব ক্ষেত্রে তাদের মেম্বারশিপ যাবেন, এটা আমি অদ্ভুত ব্যাপার একটা। তারা পার্লামেন্টেরিয়ান থাকবে কিন্তু মিনিস্টার হতে পারবে না। বিরোধী দলের এসব অভিযোগের পাল্টা প্রতিবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, তার বিরুদ্ধে নৈতিকতার প্রশ্ন তোলার সুযোগ নেই। অভিযোগ ওঠায় পদত্যাগ করেছিলেন এমন দাবিও করেন অমিত শাহ। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা পুরোপুরি অসত্য। যখন আমার বিরুদ্ধে অভিযোগ ওঠে তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করি। যতদিন তদন্ত চলেছে আমি দায়িত্বের বাইরে ছিলাম। তবে বিলটি পাস হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়, কারণ ভারতের সংবিধান সংশোধনে 2/3 ভোট প্রয়োজন। লোকসভা ও রাজ্যসভা দুই স্থানেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপি জোটের। রংপুরে ক্রীড়াঙ্গনের দীর্ঘ 13 বছরের বন্ধ্যাত্ব ঘুচল 36 জুলাই ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দিয়ে। লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে রংপুর স্টেডিয়ামে। দাবি উঠল আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং আন্তর্জাতিক খেলা আয়োজনের। শিগগিরই রংপুরে বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরুর ঘোষণা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। ভিন্ন রকম এক স্টেডিয়াম দেখল রংপুরবাসী। কানায় কানায় পূর্ণ পুরো স্টেডিয়াম। আশেপাশের বাসাবাড়ির ছাদেও মানুষ আর মানুষ। উপলক্ষ 36 জুলাই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। মাঠে প্রাণপণ লড়াইয়ে গঙ্গাচড়া এবং সদর উপজেলা। স্টেডিয়াম জুড়ে তাদের ভক্তরা। সব বয়সী মানুষের যেন মিলন মেলা। গ্যালারিতে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণ সহ নানা দাবির প্ল্যাকার্ড বহন করেন দর্শকরা। দাবির পক্ষে দেন মুহুর্মুহু স্লোগান। 50,000 দর্শক এসেছে এখানে যা দর্শক এসেছে তার বাইরে অত দর্শক রয়েছে। 12টার এদিকে আসি জায়গা পাই না ঢুকতে পারে। দর্শকদের দাবি রংপুরের মাঠগুলো থেকেই বেড়ে উঠেছে বিশ্বমানের খেলোয়াড়।
বিশ্বমানের খেলার আয়োজনও করতে হবে রংপুরেই। আমরা উদ্বোধন করতে চাই এই ম্যাচ আমরা দেখব রংপুরেই, এবং আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম দরকার আমাদের এই রংপুরে। এই রংপুর অঞ্চলে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দেওয়া হোক। খেলায় 2-1 গোলে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গঙ্গাচড়া উপজেলা। বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ঢেউ তাদের। ক্রিকেটের জন্য দর্শকদের একটা কানায় কানায় পূর্ণ একটা অবস্থা আমরা চাই। রংপুরে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ হোক, এই স্টেডিয়ামটা একটা আন্তর্জাতিক স্টেডিয়াম গড়ে উঠুক। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। গঙ্গাচড়াবাসীকে অসংখ্য ধন্যবাদ, গঙ্গাচড়াবাসী আমাদের সাপোর্ট করেছে। আলহামদুলিল্লাহ তো গঙ্গাচড়া টিম খেলে জিতেছে। আগামীতে গঙ্গাচড়া আরো গঙ্গাচড়ার মানুষ সুনাম অর্জনের জন্য জাতীয় পর্যায়ে নিয়ে যাবে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বলেন, তরুণদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে হবে। এই ধরনের খেলাধুলাগুলো প্রত্যেকটি জেলায় চলমান থাকলে আমি আশা করি বাকি জেলাগুলোরও জেলা ক্রীড়া সংস্থা এবং স্থানীয় প্রশাসন আপনাদের থেকে শিক্ষা নেবে এবং এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করবে, যাতে করে আমাদের প্রান্তিক পর্যায়ে থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসে। 13 বছর আগে ক্রিকেটের ন্যাশনাল লিগের পর আর কোনো বড় আয়োজন মাঠে গড়ায়নি রংপুরের মাঠে।